প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন কলেজের পক্ষ থেকে আজকে পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে আমি প্রভাষক তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো হচ্ছে এবং নিয়মিত লেখাপড়া করছো, কারণ আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করে কিছু পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের পড়াশোনা থাকবে এবং পরবর্তীতে এই পড়াগুলো তোমরা ভালো মতো আয়ত্ত করতে পারো। এখন আমরা যদি পড়াবো, আজকে আমরা পড়াচ্ছিলাম প্রথমত দশম অধ্যায় আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমাদের আগে বলেছি যে এই আদর্শ গ্যাস নিয়ে যখনই আমরা আলোচনা শুরু করেছিলাম, তখন এই আদর্শ গ্যাসের যে সবচেয়ে মৌলিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আদর্শ গ্যাস কাকে বলে সেগুলো নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন সূত্রগুলি নিয়ে আমরা আলোচনা করেছি গত ক্লাসে। বয়েলের সূত্র, চার্চের সূত্র, চাপীয় সূত্র এবং তাদের সমন্বিত রূপ নিয়ে যে আমরা এনার্জির সূত্র পেয়েছি সেটা করেছি। আমরা বেশ কিছু সূত্র করেছি, ঘনত্বের সাথে সম্পর্ক করেছি, হাঁটি পাপা করে কিন্তু আমরা এই চ্যাপ্টারটা শেষের দিকে এসে করেছি। তো এখন আমাদের এই গ্যাসের কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে, সেই মৌলিক বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা বলেছি যে গ্যাসের ক্ষেত্রে আমাদের যে চলকগুলি রাখবে, তাপ, চাপ, আয়তন, এগুলি নিয়ে আমরা কাজ করব। এই ক্ষেত্রে আমাদের এই আজকে যে পড়াটা সেটা পড়বো আমরা গ্যাসের অনুসরণের মৌলিক স্বীকার্য সমূহ। গ্যাসের অনুসরণের কিছু মৌলিক স্বীকার্য আছে, এখানে ইম্পর্টেন্ট কিছু স্বীকার্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। আমি পয়েন্টগুলো বোর্ডে লিখেছি, এখন এগুলো তোমাদেরকে ডিটেলসে ব্যাখ্যা করবো। আশা করি সুন্দর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ক্লাসগুলি ফলো করো, ডেফিনেটলি তোমরা একটা উপকৃত হবে। পরবর্তীতে তোমরা কিন্তু এগুলি তোমাদের বেশ কিছু জায়গায় কাজে লাগবে, আমাদের রসায়ন এগুলি কাজে লাগবে। বলা হয়েছে গ্যাসের অনুসরণের মৌলিক স্বীকার্য সমূহ। মৌলিক স্বীকার্য সমূহ কি? আসলে এই জিনিসগুলি তার মৌলিক বৈশিষ্ট্য হিসাবে পরিলক্ষিত, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলি সে প্রদর্শন করবে এবং এগুলি প্রদর্শন করে সেগুলিকে বলা হয়েছে মৌলিক স্বীকার্য। যেমন সকল গ্যাস অনুসম্বন্ধে গঠিত। সকল গ্যাস কিন্তু আমাদের কি কোনো ধারায় কিন্তু গ্যাসের গঠিত হয়, সেটা আমরা নিশ্চিত করেছি। বলছে একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। ডেফিনেটলি একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন হবে, সেটা গ্যাসের অনুসরণের মৌলিক স্বীকার্য বলা হয়। সুখের শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু নোট করে নাও যে সকল গ্যাস অনুসরণে গঠিত এবং একটি গ্যাস অণু অন্য একটি গ্যাস অণু থেকে ভিন্ন। এখন আসলে 2 নম্বর শিক্ষার্থীরা বা 2 নম্বর পয়েন্টটা, গ্যাসের অণুগুলোর আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। গ্যাসের যে অণুগুলোর আকার থাকে তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় অত্যন্ত নগণ্য। ব্যাপারটা এরকম যে তুমি যে পাত্রে গ্যাস নিয়েছ, সেই গ্যাসেরগুলির যে আকারটা থাকবে তাদের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত নগণ্য এবং ক্ষুদ্র হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয়টা হলো তৃতীয় শিক্ষার্থী, দেখো অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ নেই। কারণ হলো তাদের মধ্যে যদি আকর্ষণ বিকর্ষণ কম থাকার কারণে বা আকর্ষণ বিকর্ষণ নাই বলে কিন্তু তারা গ্যাস। আমরা কিন্তু বলতেছি গ্যাসের অনুসমূহের মৌলিক স্বীকার্য, তো তাদের মধ্যে আমরা ধরে নিলাম কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। তারপরে যেটা বলা হয়েছে যে গ্যাস অণুগুলো এরকমভাবে ছোটাছুটি করে। গ্যাস অণুগুলো যে পাত্রের মধ্যে নিয়েছি সেই জন্য তারা এলোমেলোভাবে বিভিন্নভাবে ছোটাছুটি করে, এই জন্য তাদের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। ঠিক আছে? তারপরে দেখো অণুগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অণুগুলো কি করে? একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় গড় মুক্ত পথ। পরবর্তী সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় অনুপাতকে বলা হইতেছে কি? গড় মুক্ত পথ। এই ক্ষেত্রে তাহলে আমরা আরো কিছু স্বীকার্য আছে, সেই স্বীকার্যগুলো আমরা একটু লিখে নিয়ে বলে দিচ্ছি যে এখানে বলা হয়েছে সংঘর্ষগুলো অবশ্যই তোমার স্থিতিশীলতা সংঘর্ষ হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ সংঘর্ষের পূর্বের মধ্যবর্তী শক্তি এবং সংঘর্ষের পরে মধ্যবর্তী শক্তি কি একই থাকবে, এটাও তাদের একটা স্বীকার্যের মধ্যে বিবেচিত হয়। এবং আরেকটি স্বীকার্য হচ্ছে একটি সংঘর্ষের যে সময় ব্যয় হয় তার মধ্যে একটি সংঘর্ষে যে সময়টা ব্যয় হয় তাদের মধ্যবর্তী দূরত্ব তুলনায় খুবই কি নগণ্য। তাহলে সত্যের শিক্ষার্থীবৃন্দ, গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো আমি 4টা লিখেছি, 8টা পয়েন্ট বলেছি। এটা কি বলেছি যে তোমার এটা সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ দ্বারা যে সংঘর্ষটা লিপ্ত হবে এবং তাদের মধ্যে যে দূরত্বটা হবে সেটা নগণ্য হিসাবে বিবেচিত হবে। এখন আমরা যেহেতু অণুগুলি নিয়ে গ্যাসের মৌলিক স্বীকার্যগুলো করেছি, এখন একটু আরেকটু উপরের লেভেলে যাবো। সেই জিনিসগুলো দেখা হলো যে অণুগুলো যেহেতু
ছুটোছুটি করে তাহলে অবশ্যই তাদের মধ্যে কিন্তু ব্যাগের যে একটা ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু পরিলক্ষিত হয়। অর্থাৎ অবশ্যই তারা একটা গতি শক্তি নিয়ে বা গতি ব্যাগ নিয়ে তোমার এখানে পর্যবেক্ষণ করা হয় যে গতি ব্যাগ আছে তাদের একটা ব্যাগ বা গতি ব্যাগ তাদের মধ্যে অবশ্যই থাকে। এক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো যে আমাদের অণুগুলো যে ব্যাগ গতি ব্যাগ এগুলি কিরকম থাকতে পারে সেগুলি নিয়ে বলবো। কারণ একটি গ্যাসের মধ্যে কিন্তু অসংখ্য অণু থাকে, তো অণুগুলো যে ছুটাছুটি করে ব্যাগে থাকে তাদের ব্যাগ। এখন গড় ব্যাগ আমরা জানতে হবে আসলে সবগুলি তো স্পেসিফিকলি ব্যাগগুলিকে আমরা গড় ব্যাগ হিসাবে ধরতে পারি। গড় ব্যাগ সেটা আমরা দেখি গড় ব্যাগ গড় ব্যাগ গড়ের ক্ষেত্রে সেটা আমরা জানতে হবে মেন ভেলোসিটি। আমরা জানি গড় জিনিসটা কি? গড় জিনিসটা হলো তুমি অনেকগুলো জিনিসকে যোগ করে তাদের মোট সমষ্টি দ্বারা ভাগ করলে কিন্তু তুমি গড় পেয়ে যাবে। আর এখানে যে তুমি গ্যাসের কোনো গড় করতেছি গড় ব্যাগ, গ্যাসের কোনো যে গড় ব্যাগ হয় গ্যাসের অনুসমূহে গড় ব্যাগ নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে গ্যাসের মধ্যে কিন্তু অসংখ্য অণু থাকে, সে অণুগুলোর গড় ব্যাগ নিয়ে আলোচনা করবো। তাহলে যদি চিন্তা করি 2 বা ততোধিক ব্যাগের গড়কে 2 বা ততোধিক ব্যাগের গড়কে আমরা বলতে পারি গড় ব্যাগ। তাহলে আমরা গ্যাসের অণুগুলো প্রত্যেকটি অণুর ব্যাগকে যদি অণুর ব্যাগকে আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে যদি গ্যাসের মধ্যে n সংখ্যক অণু থাকে, কি সংখ্যক অণু থাকে? n সংখ্যক অণু থাকে, তাহলে ঘটনা কি ঘটবে একটু দেখো। যদি n সংখ্যক অণু থাকে তাহলে প্রত্যেকটারই তো তোমার কি থাকবে? তোমার একটা ব্যাগ থাকবে। ধরে নিলাম C1 C2 C3 C4 Cn। তাহলে n সংখ্যক অণুর ব্যাগকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? তোমার একটি অণুর ব্যাগকে C1, দ্বিতীয় অণুর ব্যাগকে C2, তৃতীয় অণুর ব্যাগকে C3, এরকম যেতে যেতে n সংখ্যক যায় তাহলে আমরা Cn লিখতে পারি। তাহলে মোট অণুর সংখ্যা কত দেখো তো? n সংখ্যক অণু আছে। তাহলে যদি আমি গড় ব্যাগ বের করতে চাই, মেন ভেলোসিটি যদি বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে সবগুলি ব্যাগের সমষ্টি দ্বারা মোট যে অণু আছে যোগ করলে হয়ে যায়। তাহলে সি, আমরা জানি যে গড় যে কথাটা থাকে সে কথার উপর আমরা একটা কি দিই, এরকম একটা চিহ্ন, এটাকে বার বলা হয়, এটাকে গড় বোঝানোর জন্য বলা হয়। তাহলে আমাদের ব্যাপারটা কি দেখো, ধরলাম কি C1 প্লাস কি ধরে নিলাম C2 প্লাস কি ধরে নিলাম C3 প্লাস প্লাস কি Cn। এখানে আমাদের মোট অণুর সংখ্যা কত? n। তাহলে আমরা পেয়ে গেলাম গড় ব্যাগ, মিন ভেলোসিটি। তাহলে গড় ব্যাগ কাকে বলে? আমি আবারও বলতেছি যে 2 বা ততোধিক ব্যাগের গড়কে গড় ব্যাগ বলা হয়। এখন এই গড় ব্যাগ থেকে আসবে আমাদের পরবর্তীতে গড় বর্গ ব্যাগ কাকে বলে? গড় বর্গ ব্যাগ কাকে বলে? জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, পার্টগুলি জানলে গড় বর্গ ব্যাগ কাকে বলে তুমি একটু দেখো। 2 বা ততোধিক ব্যাগের বর্গের গড়কে, 2 বা ততোধিক ব্যাগের বর্গের গড়কে গড় বর্গ বলে। 2 বা ততোধিক ব্যাগের বর্গের গড়কে ততোধিক ব্যাগের বর্গের গড়কে গড় বর্গ ব্যাগ বলা হয়। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি আমরা গড় বর্গ, তাহলে দেখো গড় বর্গ ব্যাগ সেটা কিভাবে লিখতে পারি? দেখো যদি আমরা গড় ব্যাগকে এরকম লিখি সি বার, তাহলে স্কোয়ার লিখতে পারি। তাহলে গড় বর্গ ব্যাগ 2 বা ততোধিক ব্যাগের, 2 বা ততোধিক ব্যাগের বর্গের, তাহলে সে আগের মতোই যদি আমরা এরকম
C1 C2 C3 এরকম চিন্তা করি, তাহলে এই যে এগুলির যে তোমার ব্যাগ আছে, তাহলে ব্যাগের বর্গ কি এটা, তখন আমাদের সূত্রটা কি আসবে একটু দেখো, 2 বার ততোধিক, তখন আমরা এই সি বার স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি C1 স্কোয়ার প্লাস কি লিখতে পারি C2 স্কোয়ার প্লাস কি লিখতে পারি আমরা C3 স্কোয়ার প্লাস ডট ডট Cn স্কোয়ার। তাহলে আমাদের মোট সংখ্যা কত হবে n, মোট সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু হাঁটি হাঁটি পা করে ধাপে ধাপে কিন্তু আমাদের অনেকগুলো পড়াই আমরা কিন্তু পড়ে ফেলছি এখানে। এখন আমাদের যে জিনিসটা বাকি রয়েছে সেটা হলো, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই গড় বর্গ বেগ থেকে আসছে মূল গড় বর্গ বেগ, যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। গড় বর্গ বেগকে বলা হচ্ছে গড় ইংলিশকে আমরা বলছি মিন, বর্গ স্কোয়ার ভেলোসিটি, মিন স্কোয়ার ভেলোসিটি, সেটাকে আমরা বলবো ইংলিশে বলবো কি মিন স্কোয়ার ভেলোসিটি, মিন স্কোয়ার। তাহলে আমরা গড় বর্গ বলবো মিন স্কোয়ার ভেলোসিটি। এখন যে পড়াটা আমরা পড়ব সেটা হলো মূল গড় বর্গ বেগ। ইংলিশে বলা হয় রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটাকে বলা হইতেছে মূল গড় বর্গবেগ, যেটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে মূল গড় বর্গবেগ। সেই সংখ্যাটা কি 2 বা ততোধিক ব্যাগের গড়, 2 বা ততোধিক ব্যাগের গড় বর্গ ব্যাগের বর্গমূলকে, 2 বা ততোধিক ব্যাগের গড় বর্গ ব্যাগের বর্গমূলকে তোমাকে কি বলা হইতেছে মূল গড় বর্গবেগ বলা হচ্ছে। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, তোমরা কি সবাই লিখবা। 2 বা ততোধিক ব্যাগের গড় বর্গ ব্যাগের গড় বর্গমূলকে মূল গড় বর্গবেগ বলা হয়। এটা একটু পড়া আছে, এটা তোমাদেরকে আগে বলবো। এটা সংক্ষেপে বলা হয় RMS, অর্থাৎ রুট মিন স্কোয়ার, আর বর্গ বেগকে প্রকাশ করা হয়। দেখো তাহলে কি বলছি, যে মূল গড় বর্গ বেগ আমরা কিভাবে লিখতে পারি, দেখো 2 বা ততোধিক ব্যাগের যদি আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে বলা হয়েছে সি বার ব্যাগের গড় বর্গ বেগের, তাহলে গড় বর্গ বেগের বর্গমূল মানে কি স্কোয়ার, এরকম লিখতে পারি কিনা বলো। এটা সমান আসলে আমরা অনেক সময় সি লিখি, সি ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি দেখো C1 স্কোয়ার C2 স্কোয়ার C3 স্কোয়ার প্লাস ডট ডট Cn স্কোয়ার ডিভাইডেড বাই n। তাহলে এটার উপরে আমরা কি দেব, একটা রুট চিহ্ন দেব, যদি আমরা এটাকে এইভাবে ভাঙিয়ে লিখি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটাকে আবার এরকম বলা হয়, লেখা হয় CRMS ইকুয়াল টু C1 স্কোয়ার C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার ডট ডট Cn স্কোয়ার ডিভাইডেড বাই, আমরা এইভাবেও লিখতে পারি। এখন আমরা যে সূত্রগুলি শিখলাম, এই সূত্র দিয়ে দেখি আমরা একটা সংক্ষিপ্ত একটা ম্যাথ করতে পারি কিনা, এরকম কোনো ম্যাথ আছে কিনা আমাদের। না, এরকম আসলে এগুলি খুব সহজ। যদি বলা হয় যে একটি গ্যাসের মধ্যে অসংখ্য অণু আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়টি প্রত্যেকটি অণুর যদি এরকম ব্যাগ দেওয়া থাকে, মনে করো একটি গ্যাসের মধ্যে, যদি আমি বলি যে একটি গ্যাসের মধ্যে
একটি গ্যাস অণুর প্রথম কণার বেগ 4 একক, দ্বিতীয়টার 3 একক, তৃতীয়টার 5 একক, তাহলে অণুর গড় বেগ কী হবে? তাহলে আমরা কি করব? সবগুলি যোগ করে 3 দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা গড় বেগ পেয়ে যাব। এরকম করে কিন্তু আমরা আমাদের এই ম্যাথগুলি করতে পারি। আগামী দিন আমরা এই চ্যাপ্টারের যে তোমার গ্যাসের যে তোমার আণবিক তথ্য সাহায্যে গ্যাসের গতি তত্ত্বের আদর্শ গ্যাসের চাপের সমীকরণ সেটা আমরা দেখব। আদর্শ গ্যাসের চাপের সমীকরণটা আমরা আগামী ক্লাসে তোমাদেরকে পড়াবো, এবং এই পড়ানোটার পরে এই সংশ্লিষ্ট অসংখ্য ম্যাথ আছে, সেই ম্যাথগুলি আমরা দেখতে পারবো। তাহলে আজকে আমরা কি কি সূত্রগুলি পড়লাম, আবার একটু সূত্রগুলি আমি লিখে দিচ্ছি, তোমরা একটু সবাই সূত্রগুলি একটু লিখে রাখো। প্রথমটা কি ছিল? গড় বেগ। তাহলে এই গড় বেগ এই সি ইকুয়াল টু আমরা কি পড়েছি, একটু সবাই একটু খাতার ভিতরে আবার লিখো আজকের সূত্রটা। ধরো 1 নম্বর সূত্র, C1 প্লাস কি C2 প্লাস কি C3 প্লাস ডট 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 Cn ডিভাইডেড বাই n, এটা ছিল একটা। তারপরে বলেছিলাম গড় বর্গবেগ C1 স্কয়ার তারপরে বলেছিলাম মূল গড় বর্গবেগ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সূত্র 4টা ভাষায় লিখবে এবং সংজ্ঞাগুলি পড়বে। গ্যাসের গতিতত্ত্বের যে মৌলিক স্বীকার্যগুলি আছে সেগুলি তোমরা সুন্দর করে নোট করে ভাষায় সুন্দর করে পড়বে, এবং আগামী দিন আমরা আদর্শ গ্যাসের যে চাপের যে সমীকরণ আছে সেই রাশিমালা নিয়ে আলোচনা করবো এবং সে সংশ্লিষ্ট ম্যাথ নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।